আমন্ত্রণ সবাইকে। রাত ৯টায় বাংলাদেশে আজ থাকছে গরু মোটা তাজাকরণের ওষুধে ব্যবহার নিয়ে একটি বিশেষ প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল। দেশ বিদেশের আরো খবর জানাতে আপনাদের সাথে থাকছি আমি কাজী মহুয়া। আর ব্যবসা বাণিজ্যের খবর জানাবো আমি মীর হাসান। আর পরে খেলার খবর জানাতে আমাদের সাথে যোগ দেবেন আমাদেরই এক সহকর্মী। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ৩ দফা সংস্কারের পরও ঝুঁকিতে মেঘনা ও গোমতী সেতু, চলছে অতিরিক্ত ওজনবাহী গাড়ি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট ছাড়লেও গাড়ি চলছে ধীরগতিতে। পদ্মা সেতু বাস্তবায়ন এবং দুর্নীতির অভিযোগ তদন্তের পর্যবেক্ষণের কাজ একই সঙ্গে চলবে, জানালেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর। এবং নির্বাচিত সভাপতি আর সাবেক ক্রিকেটারদের ভোটাধিকার রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশোধিত গঠনতন্ত্রের অনুমোদন দিল জাতীয় ক্রীড়া পরিষদ। রাত ৯টায় বাংলাদেশে এছাড়া আরো থাকছে পুলিশি প্রতিবেদনের জন্য আর অপেক্ষায় থাকতে হবে না, পাসপোর্ট মিলবে ১৫ দিনের মধ্যে, আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ঢাকের বাদ্যে চক্ষুদান হল দেবী দুর্গার। মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল। রাত ৯টায় বাংলাদেশে নির্বাচিত বিষয় নিয়ে আপনারা মতামত পাঠাতে পারেন। আজকের বিষয়ে গরু মোটা তাজাকরণে ওষুধের ব্যবহার। মতামত পাঠানোর জন্য আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RWT রাত, এরপর নাম ও মতামত লিখে পাঠিয়ে দিন 16232 এই নাম্বারে। ইমেইল ও ফেসবুকে মতামত দিতে পারেন। আমাদের ইমেইল করুন ratnota@independent24.tv এই ঠিকানায়। আর ফেসবুকে মতামত দিন facebook.com/রাত9টা। আপনার মূল্যবান মতামত আমরা তুলে ধরবো রাত ৯টায় বাংলাদেশে। ৩ দফা সংস্কার কাজ চালানোর পরও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও গোমতী সেতুর ঝুঁকি দূর করা যাচ্ছে না। কারণ হিসেবে দেখা হচ্ছে রাতের বেলায় সেতু দিয়ে অতিরিক্ত ওজনবাহী গাড়ি চলাচল। অভিযোগ আছে ঘুষের বিনিময়ে সেতু দিয়ে অবাধে চলছে অতিরিক্ত ওজনের যানবাহনও। অতিরিক্ত ওজনবাহী গাড়ির চাপেই দেশের ব্যস্ত মহাসড়কের গুরুত্বপূর্ণ দুটি সেতু পড়েছে ঝুঁকিতে। ঝুঁকি কমাতে সেতু বন্ধ রেখে মেরামতের কাজ চলেছে ৩ দফায়। প্রথমে ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর, দ্বিতীয় দফায় ৬ অক্টোবর রাতে এবং তৃতীয় দফায় শনিবার রাতে চলে এই মেরামত। এই মেরামতে সেতুর ঝুঁকি কমেছে বটে, কিন্তু মূল যে সমস্যা তার কোনো সমাধান হয়নি। সেতুর উপর দিয়ে অতিরিক্ত ওজনবাহী গাড়ি চলাচল ঠেকানো যাচ্ছে না। অতিরিক্ত ওজনবাহী গাড়ি চলাচল ঠেকাতে ২০১১ সালে দাউদকান্দি টোল প্লাজায় বসানো হয় ওজন নিয়ন্ত্রণ কেন্দ্র। গাড়িতে অতিরিক্ত পণ্য থাকলে দিনের বেলায় যানবাহন দাঁড় করিয়ে রাখা হয় সড়কের পাশে, কিন্তু রাত আসলেই শুরু হয় দালালের দৌরাত্ম্য। টাকার বিনিময়ে সেই গাড়িগুলো ঠিকই পার হয়ে যায় সেতু দিয়ে। আপনাদের এই মালগুলো বেশি আছে, টাকা বেশি দিতে হবে, বা ৫০০ টাকার নোট দিচ্ছি আর ব্যাক করে না, অনেক সময় এরকম হয়ে যায়। ১০০ টাকা কেন দিব? ওই স্কেল করেন না। আমি ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমি স্কেল করে আসি, এখন যাওয়া যাবে না। ৫০০ টাকার নোট দিচ্ছি, সে নিজে এখন আর দিব না। ওজন নিয়ন্ত্রণ কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা স্বীকার করছেন এই অনিয়মের কথা, তবে নিজের উপর দায় নিতে রাজি নন তিনি। অনেক সময় আছে লোকাল লোকজন বা যারা আছে একটা অসাধু চক্রের সাথে জড়িত, ডিস্টার্ব করতে চায়, এই জন্য আমরা সকলের সহযোগিতা চাচ্ছি। যেটা অনুমতি আছে ওই অনুমতির ভিতরে যদি কেউ মালামাল নিয়ে আসে সেটাকে লেখা হয় যেটা ব্রিজ পার হতে পারবে। নভেম্বরে সেতু দুটিতে আবারও চলবে সংস্কার কাজ, তবে এই কর্মকর্তা বলছেন সেতু দিয়ে অতিরিক্ত পণ্যবাহী গাড়ি চলাচল ঠেকানো না গেলে এমন সংস্কারে কোনো লাভ হবে না। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি, চান্দিনা, বুড়িচং ও সদর দক্ষিণ এলাকায় ৪৫ কিলোমিটার রাস্তায় ধীরগতিতে যানবাহন চলছে। এদিকে যানজটের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করা হয়েছে উল্লেখ করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, তার মেয়াদকালে দুর্ঘটনা ও সড়ক সংস্কারের দাবিতে কোথাও মানববন্ধন বা আন্দোলন হয়নি। রোববার নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর পূর্ব পারে যানজট নিরসনে ২,৭৩,০০,০০০ টাকা ব্যয়ে সার্কুলার রোড এবং মোগরাপাড়ায় ফুটওভার ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে তিনি সব কথা বলেছেন। ঈদকে সামনে রেখে মহাসড়কের দুপাশে অবৈধ স্থাপনা যাতে গড়ে না ওঠে এবং বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপারে প্রশাসনকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
আমি 10 মাস আমার মন্ত্রিত্বের সময়, এই সময়ের মধ্যে বাংলাদেশের দিকে চেয়ে দেখুন, অন্তত রাস্তাঘাটের জন্য বাংলাদেশে এখন মানববন্ধন হয় না, রাস্তাঘাটের জন্য এখন ধর্মঘট হচ্ছে না। এখন আপনারা অনেক কারণ বলছেন, কিন্তু রাস্তার জন্য যানজট হচ্ছে একথা কিন্তু কেউ বলছেন না। এটা তো একটা অগ্রগতি, এই অগ্রগতির ধারাটা আমি এগিয়ে নিয়ে যেতে চাই। দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক এপিএস ওমর ফারুকের গাড়ি চালক আলী আজম খানকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে হাজির হতে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। গত বৃহস্পতিবার দুদক এই চিঠি দেয়। সকালে দুদক চেয়ারম্যান গোলাম রহমান জানান, গাড়ি চালক আলী আজম যদি দুদকে আসেন তবে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। তিনি আশা করেন 70 লাখ টাকা ঘুষ কেলেঙ্কারি ও রেলের নিয়োগ বাণিজ্যের বিষয়ে আজম অনেক তথ্য দিতে পারবেন। এদিকে সকাল 9:30টার দিকে ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন এবং চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়া অর্থ কেলেঙ্কারি ঘটনায় নকশি নিট কম্পোজিট লিমিটেডের 2 শীর্ষ কর্মকর্তার জিজ্ঞাসাবাদও শেষ হয়েছে। একই সাথে জিজ্ঞাসাবাদের জন্য সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক AKM আজিজুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য কার্যালয়ে আনা হয়েছে। 3 বছর নোটিশের পেয়ে যদি সে না আসে, কেউ যদি না আসে বা আমাদের কোনো আদেশ যদি কেউ অমান্য করে, এর জন্য আমাদের আইনে একটা শাস্তির বিধান আছে। সেই শাস্তির বিধান হলো 3 বছরের জেল। 3 বছরের জেল। সে না এসে এই যে অপরাধ করেছে, সেই ব্যাপারে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এবার জানাবো ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আওয়ামী লীগের 2 পক্ষের সংঘর্ষের খবর। এই সংঘর্ষে নিহত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি AKM ইকবাল আজাদ। এতে আহত হয়েছেন আরো 3 জন। সন্ধ্যা 6:30টার দিকে ইকবাল আজাদ প্রাইভেট কার যোগে সরাইল সদরে যাওয়ার পথে একদল সন্ত্রাসী তার উপর চড়াও হয়। এ সময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে ইকবাল আজাদ সহ অপর 3 জন গুরুতর আহত হয়। ইকবাল আজাদকে বুকের বাম পাশে বল্লমের গুরুতর আঘাতজনিত কারণে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আরো জানতে আমরা এখন কথা বলছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জাবেদ রহিমের সাথে। জাবেদ, হঠাৎ করে সন্ত্রাসীরা কেন হামলা করেছে, এর কারণ কি আপনারা জানতে পেরেছেন? হঠাৎ করে নয়, গত বেশ কিছুদিন ধরেই সরাইলের অনেকের মধ্যে এই ঘটনাটি ঘটে। আর এখন এলাকায় পরিস্থিতি কিরকম জাবেদ? এলাকায় এই ঘটনার পর এলাকায় সম্পূর্ণ অবস্থা বিরাজ করছে। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সেখানে অবস্থান করছেন। আজ সন্ধ্যায় যে ঘটনা ঘটেছে সেটি হচ্ছে ইকবাল আজাদ সরাইল সদরে প্রবেশের মুখে তার উপর হামলাটা চালানো হয়। সরাইল অন্নদা স্কুলের সামনে এই ঘটনাটি ঘটে। উপজেলা যুবলীগের স্থানীয় লোকজন আমাদেরকে জানিয়েছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজ আলী, তার সেনক বাবু সহ 20-30 জনের এই হামলার ঘটনাটি ঘটিয়েছে স্থানীয় লোকজন, যেটি আমাদেরকে জানিয়েছেন। জাবেদ, আপনি যেমনটি বলছেন যে কারা হামলা ঘটিয়েছে এটা আপনারা জানেন, সেক্ষেত্রে পুলিশ কি কাউকে গ্রেফতার করেছে? এখন পর্যন্ত কাউকে গ্রেফতার খবর আমরা জানতে পারিনি। পুলিশ এখানে অবস্থান করতেছে আর কি। জাবেদ, আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের প্রতিনিধি জাবেদ রহিম জানাচ্ছিলেন বিস্তারিত। পাসপোর্ট পেতে পুলিশি প্রতিবেদনের জন্য আর অপেক্ষায় থাকতে হবে না। পাসপোর্ট মিলবে 15 দিনের মধ্যে। রোববার সকালে পাসপোর্ট অধিদপ্তর কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্পেশাল ব্রাঞ্চ 15 দিনের মধ্যে একজন পাসপোর্ট আবেদনকারীর তদন্ত প্রতিবেদন জমা দেবে। 15 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে না পারলে পাসপোর্ট অধিদপ্তর ওই আবেদনকারীর বিরুদ্ধে অভিযোগ নেই ধরে নিয়ে পাসপোর্ট ইস্যু করবে। সম্প্রতি 2823টি এমআরপি হারিয়ে যাওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ ঘটনায় মালয়েশিয়ার আইরিশ কর্পোরেশনের 11 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই প্রক্রিয়া যাতে যথাসময়ে সম্পূর্ণ হয় এবং নির্বিঘ্নে কোনো ব্যত্যয় ছাড়া, কোনো সীমাবদ্ধতা ছাড়া কিংবা কোনো বিরতি ছাড়া এই চুক্তি সম্পাদনের মাধ্যমে সংশ্লিষ্ট সকলের কাছ থেকে সেবা নিয়ে আমরা জনসাধারণকে তা সঞ্চালিত করতে পারি, তার জন্য আমরা সকলে দৃঢ় সংকল্পবদ্ধ। এ নিয়ে নতুন করে বা ভিন্নতরভাবে উৎকণ্ঠিত হওয়ার কোনো অবকাশ নাই।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ফেডারেল রিজার্ভ ভবনে বোমা হামলা করার পরিকল্পনার অভিযোগে আটক বাংলাদেশি তরুণ কাজী মোহাম্মদ রেজানুল আহসান নাফিসের বিরুদ্ধে মামলা পরিচালনার যৌক্তিকতা আছে কিনা সিদ্ধান্ত নিতে বিষয়টি সে দেশের গ্র্যান্ড জুরিতে পাঠানো হয়েছে। দেশটির ফেডারেল কোর্টের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। গ্র্যান্ড জুরি নাফিসের মামলার গ্রহণযোগ্যতা যাচাই করার পাশাপাশি কর্তৃপক্ষ যে অভিযোগ করেছে সেটি শেষ পর্যন্ত চূড়ান্ত রায় পাবে কিনা তাও পর্যবেক্ষণ করবে। যেসব মামলা নিয়ে পরবর্তীতে কোনো ধরনের বিতর্কের সৃষ্টির আশঙ্কা থাকে সেসব ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে তা গ্র্যান্ড জুরিতে পাঠানো হয়। বিচার বিভাগের সাথে সম্পৃক্ত নন এমন ব্যক্তিরা গ্র্যান্ড জুরি বোর্ডের দায়িত্ব পালন করে থাকেন। এবার পূজার খবর জানাচ্ছি। দুর্গোৎসবের মহাসপ্তমী আজ সকালে বিহিত পূজা, প্রসাদ বিতরণ আর সন্ধ্যায় আরতির মধ্য দিয়ে উদযাপন হচ্ছে আজকের দিনটি। সকালে চক্ষুদান করা হয় ত্রিনয়নী দেবী দুর্গার, আর দিনের শেষ ভাগে দেবী দর্শনে মণ্ডপে মণ্ডপে ঢল নামে ভক্তদের। আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন, ধূপসহ 16 ধরনের উপাচার দিয়ে পূজার মাধ্যমে চক্ষুদান করা হয় দেবীর। ভক্তদের মাতৃরূপী দেবীর কাছে ধরণীকে প্রাণ প্রাচুর্যে ভরিয়ে দেওয়ার প্রার্থনা জানান। সারা দেশে এবার প্রায় 30,000 মণ্ডপে পূজা হচ্ছে, যা গত বছরের চেয়ে 2,000 বেশি। কেবল রাজধানীতেই মণ্ডপ আছে 201টি। মহাসপ্তমীর এই দিন বিশেষ গুরুত্বের। দেবী দুর্গার কাছে তাই ভক্তদের প্রার্থনারও যেন শেষ নেই। দারিদ্র, আমরা মানে অত্যন্ত শোকার্ত, দুঃখিত, পীড়িত, আমাদের মা তুমি আমাদের মঙ্গল করো, তুমি আমাদের প্রতি অভয় দান করো, যাতে করে আমরা আমাদের ভবিষ্যৎ জীবনটা আমাদের এই যে মানে দুরভিসন্ধি আমাদের যে আমাদের ইয়েটা মানে দুঃখ কষ্টটা এটা যাতে লাঘব হয়। আরতির প্রস্তুতি শুরু হয় সন্ধ্যার দিকে। ঢাকের বাদ্য আর নেচে গিয়ে আনন্দ প্রকাশ করতে থাকেন ভক্তরা। মূলত দেবীকে তুষ্ট করতেই এই আরতির আয়োজন। ষষ্ঠী থেকে শুরু উৎসব, আর দ্বিতীয় দিনে আরো গাঢ় হয়েছে উৎসবের রং। সে কথাই জানান দেবীর ভক্তরাও। এই সবাই আড্ডা মারছি, ঘোরাঘুরি করছি, মজা করছি, এগুলাই মণ্ডপে মণ্ডপে ঘুরছি, মেলা টেলা হয়, মণ্ডপগুলো দেখি। এবছর মার কাছে চাই যেন ফ্যামিলির সবাই, বন্ধু বান্ধব সবার আগামী বছরটা খুব সুন্দর যাক, ভালো যাক। আর এই তো রাজধানীর বনানী পূজা মণ্ডপে আরতি শেষে সন্ধ্যায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহিষুর বধ করা সহ পৌরাণিক নানা ঘটনা তুলে ধরা হয় কাহিনীচিত্র, নাচ, গানের মাধ্যমে। আসমানিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বনানী পূজা মণ্ডপে আছেন আমাদের প্রতিবেদক সাদিয়া আফরিন, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। সাদ, পেরিয়ে তো রাত হয়ে গেছে, পূজা মণ্ডপে দর্শনার্থীদের ভিড় এখন কেমন? মহুয়া, আপনি জানেন আজ হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার দ্বিতীয় দিন, অর্থাৎ আজ সপ্তমী। আজ এখানে আমরা এসে যেটা দেখেছি যে মানুষের উপচে পড়া ভিড়। এখানে ছোট বড় বৃদ্ধ সব ধরনের বয়সের ভক্তরা এখানে এসেছেন, মাকে প্রণাম করছেন, মায়ের আশীর্বাদ চাচ্ছেন, মায়ের কাছে প্রার্থনা করে, এবং এখানে এসে মাকে প্রণামীও দিচ্ছেন। এখানে পিছনে আমাদের এই মণ্ডপের পিছনে আমরা এখানে একটা স্টেজ করা হয়েছে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এই মুহূর্তে, ওখানে ভিড়টা আরো বেশি। মহুয়া, সাদিয়া, পূজা মণ্ডপের বিশেষ কোন দিকটি আপনার চোখে পড়েছে? মহুয়া, আপনি জানেন যে এই পূজা মণ্ডপটি বনানীতে, এবং এই পূজার প্রত্যেক বছর এই পূজার আয়োজন করে গুলশান বনানী সার্বজনীন পূজা পরিষদ। যেহেতু এটি একটি অভিজাত এলাকায়, এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অন্যান্য পূজা মণ্ডপের ক্ষেত্রে এখানে উচ্চবিত্ত পরিবারের হিন্দু ধর্মের লোকরা বেশি আসেন, এবং এখানে প্রতি সন্ধ্যায় পূজা গতকালকে শুরু হয়েছে, অর্থাৎ ষষ্ঠী থেকেই প্রতি সন্ধ্যায় এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে শিল্পীরা গান গায় এবং ভক্তরা এসে মাকে প্রণামের পরে এখানে গান শুনেন শিল্পীদের। সাদিয়া, এবার যেটা হয়েছে যে নিরাপত্তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছে, সেক্ষেত্রে এখন আপনি মণ্ডপের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? মহুয়া, আমরা এখানে এসে যেটা দেখেছি যে আমরা এখানে ঢুকতেই নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ ব্যবস্থা নিয়েছে। এখানে এপিবিএন, র্যাব, পুলিশ একসঙ্গে নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করছেন, এবং তাছাড়া এখানে সিসি ক্যামেরা, শুধুমাত্র বাইরে না ভিতরেও সিসি ক্যামেরা রাখা হয়েছে যেন কোনো ধরনের নাশকতা না হয়। সেক্ষেত্রে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সাদিয়া, আপনাকে ধন্যবাদ। বনানী পূজা মণ্ডপ থেকে সাদিয়া আফরিন যোগ দিয়েছিলেন আমাদের সাথে। দুর্গাপূজায় মৌলবাদী জামায়াত চক্র বড় ধরনের নাশকতা করতে পারে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এই সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে সরকার সব রকম ব্যবস্থা নিয়েছে বলেও জানিয়েছেন তিনি। বিকেলে এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেছেন। হানিফ আরও বলেন, যুক্তরাষ্ট্রে জঙ্গি সন্দেহে আটক নাফিসের ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে। তিনি জানান, এর পেছনের কারণ সরকার খতিয়ে দেখছে। নাফিস নির্দোষ হয়ে থাকলে বিনা বিচারে সে যেন সাজা না পায়, সরকারের পক্ষ থেকে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এবার গরুর হাটের খবর তুলে ধরব। দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীর পশুর হাটগুলোতে কোরবানির পশু আসতে শুরু করেছে, তবে এখনো জমে ওঠেনি এসব পশুর হাট। বিক্রেতারা বলছেন, পশুর হাট পুরোপুরি জমে উঠতে আরো 2-3 দিন সময় লাগবে। একটা পুরো লাল ছিল ওইখানে, সেটা আব্বুরে বলছিলাম কিনতে, আব্বু বললো মেয়ে ছাগল কিনবো না। তারপরে এটা দেখলাম, এটাই পছন্দ হলো, এটা কিনে নিলাম। ঈদ যতই ঘনিয়ে আসছে, রাজধানীর পশুর হাটগুলোতে ক্রেতাদের ভিড়ও ততই বাড়তে শুরু করেছে। তবে হাটগুলো এখনো পুরোপুরি জমে ওঠেনি। দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে প্রতিদিন ট্রাকে ট্রাকে গরু আসছে রাজধানীর পশুর হাটগুলোতে। ক্রেতারা বলছেন, অন্যান্য বারের চেয়ে এবারের ঈদে গরুর দাম একটু বেশি। সাদা রঙের এই গরুটির দাম 6.5 লাখ টাকা। কোনোভাবেই 6 লাখ টাকার কমে এই গরুটি বিক্রি করতে চান না বিক্রেতা। এটা 4.5 লাখ, ওই পাশে একটা আছে 6.5 লাখ। বিক্রি হয়েছে কোনটা গরু? বিক্রি এখনো হয়নি, দাম দর হচ্ছে। যা দাম চাইতেছে গত বছরের তুলনায় একটু বেশি চাইতেছে। গাবতলী পশুর হাটে গরু ছাগলের পাশাপাশি এ পর্যন্ত 15টি উট আনা হয়েছে ভারতের রাজস্থান থেকে, যার প্রতিটির মূল্য 10 লাখ টাকারও বেশি। এখন পর্যন্ত একটি উটও বিক্রি না হলেও বিক্রেতারা আশা করছেন ঈদের আগেই সব উট বিক্রি হয়ে যাবে। কত বিক্রি হবে, কাস্টমার কোনো কাস্টমার দাম চাইনি এরকম ভাবে। উট লেসেন চাপাই থেকে, আবার চাপাই থেকে লেসেন গাবতলী, কত বিক্রি হবে না হবে সেটা আল্লাহ মাহবুদি জানে। এটুকু ভাই। এখন পর্যন্ত কোনো বিক্রি হয়েছে না? এখন পর্যন্ত কোনো বিক্রি হয়নি। জাল টাকা ছড়াছড়ি থামাতে এবং পশুর হাটে যে কোনো অনিয়ম ঠেকাতে বেশ তৎপরতা চালাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শাকিল আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে কোরবানির পশুর হাট। বিভিন্ন স্থান থেকে বিক্রেতারা গরু ছাগল নিয়ে হাজির হচ্ছেন হাটে। পছন্দসই পশু কিনতে ক্রেতারাও ভিড় করছেন হাটগুলোতে। সীমান্ত পথে আসা ভারতীয় গরু ও মহিষে ভরে গেছে বেনাপোলের হাটগুলো। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকার ও খুচরা বিক্রেতারা আসছেন গরু কেনার জন্য। হবিগঞ্জেও ক্রেতা বিক্রেতার দাম কষাকষিতে জমে উঠেছে পশুর হাট, তবে জাল টাকার আতঙ্কে বিক্রেতারা। জাল টাকার সরাসরিও কিন্তু প্রতারণার ফাঁদ যারা পেতে আছে এরা কিন্তু সক্রিয়, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয়। সীমান্ত জেলা পঞ্চগড়ে কোরবানির হাট ভরে উঠেছে দেশি ও ভারতীয় গরুতে। বেচাকেনা হচ্ছে ভালোই। চাঁদপুর থেকে আসছি, গত বাজারও এক গাড়ি গরু আমি কিনে নিয়েছি, এখন আবার গরু কেনার জন্য আসছি। গরু ছাগলে ভরে উঠেছে জয়পুর হাটের হাটগুলো। দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতার ভিন্ন মত। ইন্ডিয়ান গরুর প্রভাব বেশি, এই জন্য অন্যান্য চাইতে এবার বাজার একটু দাম ছাড়ি দিচ্ছেন। আরো সামনে তো হাট আছে, আরো 2-3টে হাট আছে। অন্যদিকে বন্যার কবলে পড়া কুড়িগ্রামে এখনো জমেনি কোরবানির হাট। হাটে বিপুল সংখ্যক পশুর আমদানি থাকলেও বেচাকেনা হচ্ছে অনেক কম দামে। গতবারের বাজার থেকে এবার অনেক কম আছে, পার গরুতে 4000 বাজারটা কম আছে এবার, কারণ এদিকে অনেক বন্যা টন্যা হয়েছে। হ্যাঁ, গরু রাখা সম্ভব হচ্ছে না। ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে জমে থাকবে পশুর হাটগুলো, চলবে চাঁদ রাত পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে কোরবানির গরু মোটা তাজা করতে অবাধে ব্যবহার হচ্ছে ডেক্সামেথাসোন গ্রুপের স্টেরয়েড। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও কিছু নতুন ড্রাগ, যা প্রয়োগের পর হঠাৎ ফুলে ওঠে পশুর দেহ। আর এসব পশুর মাংস মানুষের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। স্বাভাবিক পরিবেশে একটি পশুকে স্বাস্থ্যবান করে তুলতে সময় লাগে 4 থেকে 6 মাস, কিন্তু ইনজেকশন বা ওষুধ প্রয়োগে 60 থেকে 90 দিনে মোটা তাজা হয়ে ওঠে পশুটি। তাই বাড়তি লাভের আশায় খামারি এবং ব্যবসায়ীরা ঝুঁকছেন এই পথে। কিছু ইন্ডিয়ান বড়ি আছে, সে সমস্ত বড়ি কেনা খাওয়াই, সবাই খাওয়ায় না, হয়তো কিছু ব্যবসায়িক আছে তারা খাওয়ায়। আমরা ভারতের বড়ি খাওয়াই, এক ধরনের খাওয়ালে ওই গরুটা মোটা হয়, ফলে, বুঝেছেন, তাড়াতাড়ি পয়সা করার জন্য আমরা এই ব্যবস্থা করা হয়। যেসব স্টেরয়েড বা ড্রাগ প্রয়োগ করে
পশুকে মোটা তাজা করা হয় তার অনেকগুলোই অবৈধ, তবে সেগুলো বিক্রিও হচ্ছে প্রকাশ্যে। এসব ওষুধ যে ক্ষতিকর সে বিষয়ে সচেতন নন ব্যবসায়ীরাও। গ্রুপে এই ধরনের প্রয়োগ গরুকে করলে হয়তো গরু ক্ষতিকর, তাই হয়তো ডাক্তাররা লেখে, হয়তো এখানে মেডিকেল আছে, হয়তো কিছু টুকিটাকি লেখে, আমি হয়তো এগুলো বিক্রি করি, কিন্তু আমি এ সম্পর্কে বেশি কিছু জানি না। কৃত্রিমভাবে মোটা করা এসব পশুর মাংস জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন খুলনার সিভিল সার্জন। পরবর্তীতে এটা মানুষের শরীরে বিভিন্ন ধরনের ইফেক্ট করতে পারে, যেমন কিডনি নষ্ট হতে পারে, তারপরে হার্টের পরে প্রেশার পড়তে পারে, শ্বাসকষ্টে প্রদাহ হতে পারে, এই ধরনের বিভিন্ন ধরনের রোগ দেখা দিতে পারে। চিকিৎসা সংশ্লিষ্টরা জানান, ওষুধ প্রয়োগে মোটা তাজা করা হলে পশুর জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। ওষুধ প্রয়োগের 3 মাসের মধ্যে জবাই না হলে বিষক্রিয়ায় মারা যেতে পারে পশুও। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গরু মোটাতাজাকরণে ওষুধের ব্যবহার এই বিষয়ে নটা বাংলাদেশের শুরুতে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম। মীর, দর্শকরা নিশ্চয়ই বিষয়টা নিয়ে সচেতন, তারা নিশ্চয়ই বেশ সচেতন, কারণ হচ্ছে সামনে কোরবানির ঈদ, আমাদের নিশ্চয়ই একটা বড় ধর্মীয় উৎসব, যদিও এটা উৎসর্গ করা একটা উৎসব, সেখানে তো স্বভাবতই তারা মানুষ চাইবে নির্ভেজাল একটা গরু কোরবানি করতে। যদিও তানভীর হোসেন বলছেন যে ভেজাল খেতে খেতে মানুষের অবস্থা এমনিতেই খারাপ, তার মধ্যেও আবার গরুর মধ্যেও ভেজাল ঢুকে গেছে, যদিও এটা অনেক দিন ধরে চলে আসছে। সাবির যেটা বলছে যে মানুষ না বুঝেই মোটা তাজা করা গরু কেনে, কিন্তু আসলে এটা বাইরে থেকে বোঝার নিশ্চয়ই তেমন কোনো উপায়ও নেই, ঠিক না? যে গরুটা মানে এটা আর্টিফিশিয়ালি মোটা তাজা করা হয়েছে নাকি এটা স্বাভাবিক আকৃতি থাকবে তো নিশ্চয়ই আছে, স্বাভাবিক একটা চেহারা তো থাকবে গরুর, কিন্তু যখন বাড়তি খুব অতিরিক্ত পরিমাণে তখনই তো সন্দেহটা জাগে। সন্দেহ হয়তো জাগে। এমনি দেখছিলাম কিছু আধুনিক এবং বৈজ্ঞানিক পদ্ধতিও আছে গরু মোটাতাজাকরণে। সেটা হলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে গরুটি কিনে তাকে সেই নির্দিষ্ট ধরনের খাবার দিয়ে 3-4 মাস সময় লাগতে পারে, এভাবেও গরু মোটাতাজা করা যায়। আমরা আশা করতে পারি যারা অবৈধ উপায়ে করে তারা নিশ্চয়ই করবে না, কারণ আমরা এর মধ্যে প্রতিবেদনেও দেখেছি যে আসলে মানবদেহের জন্য এটা যথেষ্ট ক্ষতিকর। যার কারণে রানা শাহ আবার ভালো একটা পরামর্শ দিয়েছেন, তিনি বলছেন যে এখন তাহলে যেটা বলা হয় যে বিদেশি গরুর ক্ষেত্রে এটা খুব বেশি পরিমাণ করা হয়ে থাকে, যার কারণে রানা শাহ বলছে যে দেশি গরু কিনা এটা মঙ্গলজনক হবে। যাই হোক, আরো কিছু খবর আছে আমার কাছে, সেগুলো জানিয়ে দিচ্ছি। হাসিফ মাহমুদের কাছ থেকে এক নজরে জেনে নেওয়া যাক দেশের কিছু গুরুত্বপূর্ণ খবর। বাণিজ্য বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের অবকাঠামো, বিদ্যুৎ ও তথ্য প্রযুক্তি খাতে অবদান রাখতে চীন সরকারের সহযোগিতা কামনা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান। দুপুর 12টায় বঙ্গভবনে চীনা কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য লি চ্যাং-চুনের নেতৃত্বে 7 সদস্যের একটি দল দেখা করতে এলে রাষ্ট্রপতি এসব কথা বলেন। 1027 টাকার পরিবর্তে কমিশন 100 টাকা করা সহ 11 দফা দাবিতে ঢাকা ধর্মঘট তুলে নিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশন। ঈদ ও পূজার কারণে 4 দিনের এই ধর্মঘট তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর 2012-14 মেয়াদের নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। আগামী 24 নভেম্বর অনুষ্ঠেয় এই নির্বাচনের জন্য রোববারই ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও পিরোজপুর জেলাকে ফাইলেরিয়া মুক্ত ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। দুপুরে রাজধানীর একটি হোটেলে এ ঘোষণা দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির। প্রতিমন্ত্রী বলেন, ফাইলেরিয়া রোগে আক্রান্তের হার 1% নিচে নামিয়ে আনার যে লক্ষ্য ছিল তা পূরণ হওয়ায় এই 5 জেলাকে ফাইলেরিয়া মুক্ত ঘোষণা করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ অভিযোগ করেছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও নৈরাজ্যের মূলে রয়েছে ছাত্রলীগ। রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে শিক্ষাঙ্গনের সন্ত্রাস শীর্ষক একক বক্তৃতায় তিনি এ দাবি করেন। হাসিফ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ব্যবসা বাণিজ্যের খবর জানতে চলে যাচ্ছি মীর আহসানের কাছে। মীর, পদ্মা সেতু এবং ডেস্টিনি খবর তো নিশ্চয়ই জানাবেন, এছাড়া আর কি গুরুত্বপূর্ণ জানাচ্ছেন? এছাড়া ডেস্টিনি গ্রুপ মানে গ্যাসের ক্রাইসিস নিয়ে একটি খবর আছে। পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন এবং দুর্নীতির অভিযোগ তদন্ত পর্যবেক্ষণের কাজ একই সঙ্গে চলবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। বাস্তবায়নের কৌশল ঠিক করতে সংস্থাটির প্রতিনিধি দল শিগগিরই ঢাকায় আসছে বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর অ্যালেন গোল্ডস্টেইন। চলতি বছরের 29 জুন দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতুতে অর্থায়ন বাতিল করে বিশ্বব্যাংক। তবে সরকারের পক্ষ থেকে 4টি শর্ত পালনের পর আবারও সেতুর অর্থায়নে ফিরে আসার ঘোষণা দেয় বহুজাতিক এই প্রতিষ্ঠানটি। দেয় নতুন কিছু শর্ত।
এরই অংশ হিসেবে দুর্নীতির তদন্ত পর্যবেক্ষণে সম্প্রতি বিশ্বব্যাংকের 3 সদস্যের বিশেষজ্ঞ দল আসে ঢাকায়, আলোচনা করে দুর্নীতি দমন কমিশনের সাথে। তবে কি প্রক্রিয়ায় প্রকল্পটির অর্থায়ন ও বাস্তবায়ন হবে তা নিয়ে রয়ে যায় অস্পষ্টতা। প্রকল্পে দুর্নীতির অভিযোগের তদন্ত ও বাস্তবায়নের কৌশল নির্ধারণের কাজ একই সাথে হবে বলে আশা প্রকাশ করা হয় সরকারের পক্ষ থেকে। বিশ্বব্যাংকের পক্ষ থেকে প্রতিধ্বনিত হলো একই কথা। Investigative process which could last for quite some time of course and bridge implementation. পদ্মা সেতু তদন্ত পর্যবেক্ষণের কাজ ও বাস্তবায়নের কৌশল নির্ধারণ একই সাথে শুরু না হলেও তা হবে। তবে এর জন্য নির্দিষ্ট দিনক্ষণ বা তারিখ বলা যাবে না। শুধু এটুকু বলতে পারি দুটো কাজই সমান গতিতে চলবে। It just means that progress will be made on both fronts simultaneously. দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে ব্যাংকের আবাসিক প্রধান জানান, বাস্তবায়নের কৌশল তৈরিতে খুব শিগগিরই ব্যাংকের দ্বিতীয় দলটি ঢাকায় আসবে। In the not too distant future there will be another mission. অদূর ভবিষ্যতে আরও একটি প্রতিনিধি দল আসছে, যারা তদন্ত কাজের পর্যবেক্ষণের চেয়ে পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন ও বাস্তবায়ন পর্যালোচনায় বেশি জোর দেবে। আর দুর্নীতির অভিযোগ তদন্ত পর্যবেক্ষণে আসা দলটি ডিসেম্বর-জানুয়ারি নাগাদ আবার আসবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 3.5 বছরে 6টি নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে বাপেক্স। গ্যাসের প্রমাণিত মজুদ বেড়েছে 3.5 TCF। দৈনিক উৎপাদন বেড়েছে 550 মিলিয়ন ঘনফুট। তারপরও 3 বছর ধরে কলকারখানা এবং বাসাবাড়িতে গ্যাসের সংযোগ দিতে পারছে না সরকার। চাহিদার তুলনায় উৎপাদন স্বল্পতাকেই এর কারণ বলছেন বিশেষজ্ঞরা। 3.5 বছরে ত্রিমাত্রিক জরিপের মাধ্যমে গ্যাসের মজুদ প্রায় 3.5 TCF বেড়েছে বলে দাবি করেছে পেট্রোবাংলা। প্রমাণিত ও সম্ভাব্য মিলিয়ে মোট গ্যাসের মজুদ এখন প্রায় 21 TCF। পুরনো গ্যাস ক্ষেত্রের পাশাপাশি সুন্দরপুর ও সেমুতাং থেকেও জাতীয় গ্রিডে গ্যাস যোগ হয়েছে। দৈনিক গ্যাসের উৎপাদন 1733 মিলিয়ন থেকে বেড়ে দাঁড়িয়েছে 2287 মিলিয়ন ঘনফুটে। তারপরও গ্যাসের অভাবে বন্ধ আছে বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র। কলকারখানা ও বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়া শুরু করতে পারেনি সরকার। বিভিন্ন সেক্টরে প্রবৃদ্ধি বেড়ে গেল, সুতরাং ওই প্রবৃদ্ধির সাথে তাল মিলিয়ে আমাদের চাহিদা এবং সরবরাহের ভিতরে গ্যাপ কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। গৃহস্থালিতে গ্যাস সরবরাহ করা এটা একটি সরকারি সিদ্ধান্ত। এই সরকারি সিদ্ধান্ত আমাদের কাছে আসে। গ্যাস উৎপাদন বাড়াতে 2014 সালের মধ্যে রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রমকে 10টি উন্নয়ন কূপ খননের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সরকারি প্রতিষ্ঠান বাপেক্স 5টি অনুসন্ধান ও 15টি উন্নয়ন কূপ করবে। তবে তা দিয়ে 2015 সালের চাহিদা পূরণ করা সম্ভব হবে না বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন। কিন্তু আসলে এগুলা কিন্তু নতুন কিছু না, এগুলো পুরাতন রিজার্ভে তারা এগুলাকে কনফার্মেশন দিচ্ছে যে হ্যাঁ এখানে গ্যাস আছে। যেগুলা পেয়েছে সেগুলো অত্যন্ত ছোট ছোট ফিল্ডে নতুন, ওটা দিয়ে আমাদের কিন্তু সমস্যার সমাধান হবে না। গ্যাসের ব্যবহার নির্দিষ্ট করা না হলে সংকট আরো বাড়বে বলে মনে করেন তিনি। তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রতে বাড়িয়ে কি অবস্থা হয়েছে ইকোনমির আমরা দেখেছি, ওখানে আর বাড়াবার সুযোগ নাই। তাহলে গ্যাস দিয়ে যদি সরকার বাড়াবার চেষ্টা করে তাহলে আমাদের কখনোই এই গ্যাস ক্রাইসিসটা মিটবে না। বিশেষজ্ঞরা বলছেন কেবল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু এবং গ্যাস অনুসন্ধানের পাশাপাশি LNG আমদানি করতে পারলে সংকট কমানো সম্ভব। সুজন মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুদকের করা অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার ডেস্টিনির পরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলমকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত। দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত তার 8 দিনের রিমান্ড মঞ্জুর করে। দুদকের আইনজীবীরা আদালতকে জানান দিদার ডেস্টিনির 1178 কোটি টাকা আত্মসাতের সাথে জড়িত। তার নিজের অ্যাকাউন্ট থেকে তোলা 22 কোটি 42 লাখ টাকার কোনো হিসেব নেই বলেও দাবি করেন আইনজীবীরা। আজকের নির্ধারিত বিষয় ছিল গরু মোটা তাজাকরণের ঔষধ ব্যবহার। এই বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম। ইতিমধ্যে আমাদের কাছে আরো কিছু মতামত চলে এসেছে, যেগুলো তুলে ধরবো আমার সহকর্মী মহুয়ার সাথে। মহুয়া, এখন পর্যন্ত কি কি মতামত দিলেন দর্শকরা? দর্শকরা একই রকমের মতামতই দিয়েছেন, সবাই এটার বিপক্ষে। সুমন SMS করেছে যে ওষুধ ব্যবহার না করে প্রাকৃতিকভাবে গরু মোটা তাজাকরণের নিয়ম বের করা দরকার। যেমনটি তখনও বলছিলাম, এরকম নিয়ম আছে এরই মধ্যে, এবং এই প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজা করলে কিছু সুফলও আছে। সেটা হলো দরিদ্রতা দূর করা, যে অল্প সময় কম পুঁজিতে
অধিক মুনাফা অর্জন করা যায়। এছাড়া প্রাণীজ আমিষের যে ঘাটতি সেটা খুব তাড়াতাড়ি পূরণ হয়। এরকম অনেক কিছুই কিন্তু সুবিধা আছে। তারপরও কেন জানি প্রতি বছর কোরবানি ঈদের আগে এই বিষয়টাই উঠে আসে যে অল্প খাটনিতে বেশি মুনাফার যে চেষ্টাটা সেটাই হয়তো বিষয়টাকে দেখছেন। আপনি বলছিলেন যে কিভাবে বোঝা যায়, সেখানে দেখছিলাম যে পশু সম্পদ কর্মকর্তারা বলছেন যে এই ধরনের বিষয় ফলে কি দাঁড়ায়, যে তারা বলছেন যে পশু অস্বাভাবিক ধরনের মোটা হয়ে যায়। বাস্তবে যে পরিমাণ তাকে মোটা দেখা যায়, যে পরিমাণ মাংস বলে ধারণা করা হয়, কিন্তু আদতেও সেটা সেই পরিমাণ মাংস থাকে না। তারা বলছেন যে মাংস সাদা হয়ে যায় এবং মাংস স্বাদহীন হয় এবং রঙের পরিবর্তন হয় এবং গরুর একেবারে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার কারণে যখন তখন সে গরু মারা যেতে পারে। এটা আমার কথা না, এটা হচ্ছে পশু সম্পদ কর্মকর্তাদের কথা। প্রতিটি কোষের মাঝখানে পানি ঢুকে যায়, যার কারণে নাকি ওজন বেড়ে যায় গরুর। যাই হোক, এগুলো মানুষের ক্ষতি করে, সবচেয়ে বড় কথা। এটা খুব তাড়াতাড়ি এটা গরুর দেহ থেকেও যায় না এবং মানুষ যারা এটা খায় তাদের দেহ যারা করেন তারা এটা দ্রুত বুঝলেই মঙ্গলজনক। যাই হোক, আমাদের সাথে ইতিমধ্যে খেলার খবর জানাতে যোগ দিয়েছেন রুজমিলা হক। রুজমিলা, আপনার কাছ থেকে জানতে চাই আমরা খেলার খবর কি জানাবেন আজ? আজকে মির একটি নিউজ আছে আমাদের, যে বিসিবি যে গঠনতন্ত্র ক্রিকেটে সেটি সংশোধিত গঠনতন্ত্রে একটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এছাড়াও ফেড কাপের ফাইনালে আগামীকালকে মুখোমুখি হচ্ছে শেখ রাসেল, এবং এছাড়াও নারী দল বা ক্রিকেটের নারী দল আজকে রাতে চায়নার উদ্দেশ্যে রওনা দিচ্ছে এশিয়া কাপে অংশগ্রহণ করতে। তো এই ধরনের আরো কিছু খবর আছে আমি জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশোধিত গঠনতন্ত্রের আজ অনুমোদন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। নতুন গঠনতন্ত্র অনুযায়ী বিসিবি সভাপতিকে নির্বাচিত হতে হবে, তবে সাবেক ক্রিকেটারদের ভোটাধিকার রাখা হয়েছে। 26 নভেম্বর শেষ হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির মেয়াদ। অনিবার্যভাবে এরপরই আসবে বিসিবি নির্বাচনের তারিখ ঘোষণা। গঠনতন্ত্র সংশোধন অনুমোদন করে জাতীয় ক্রীড়া পরিষদ যেন সেই নির্বাচনী আমেজি সৃষ্টি করল। প্রথমবারের মতো এবার বিসিবি সভাপতি পদে নির্বাচনের বিধান রাখা হয়েছে। কাউন্সিলরদের ভোটে তিনি নির্বাচিত হবেন। বর্তমানে সরকার মনোনীত ব্যক্তি বিসিবির সভাপতির দায়িত্ব পালন করছেন। তবে গত 18 অক্টোবর বিসিবির নতুন সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন নির্বাচনের পক্ষেই তিনি। So it has to be totally transparent. তবে আমি আরেকবার বলে দিচ্ছি আপনাদেরকে, আমি সবসময় ইলেকশনের পক্ষে। সংশোধিত গঠনতন্ত্রে আরেকটি উল্লেখযোগ্য দিক হলো সাবেক ক্রিকেটাররা আগের মতো সরাসরি কাউন্সিলর হবেন। এ নিয়ে বিসিবি প্রস্তাবিত গঠনতন্ত্রে ছিল ক্রিকেটারদের কোনো ক্লাবের কাউন্সিলর হয়ে আসতে হবে, কিন্তু বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী বিসিবি সভাপতির কোটায় 5 জন ও জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় 10 জন কাউন্সিলর হবার সুযোগ পাবেন। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাবেক ক্রিকেট অধিনায়ক রকিবুল হাসান। এখন এখানে অনেকের প্রশ্ন যে ক্রিকেটাররা যে কাউন্সিলর, এখানে কাউন্সিলর একটা বোর্ডে যেতে হলে, বোর্ড ডাইরেক্টর হতে হলে কাউন্সিলর হতে হবে, তা নয় পারবে না। তো সেই পথটা খোলা থাকলো যদি কেউ চায়। রকিবুল হাসান বিসিবি সভাপতি পদে নির্বাচনকেও গণতন্ত্রের জন্য জরুরি বলেই মানছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, যেহেতু সবাই নির্বাচিত হচ্ছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। তবে উনি কি ডিরেক্ট নির্বাচিত হবেন কাউন্সিলরদের টোটাল ভোটে? তবে ব্যক্তিগতভাবে আমি চাইব যে সব কাউন্সিলরই ডাইরেক্ট প্রেসিডেন্টকে নির্বাচন করুন। সংশোধিত গঠনতন্ত্রে বিসিবি পরিচালনা পর্ষদ 24 জন থেকে বাড়িয়ে করা হয়েছে 26 জন। এনইসি মনোনীত পরিচালক আগে 1 জন থাকলেও এখন এই সংখ্যা বেড়ে দাঁড়ালো 3 জনে। মনিজা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারী ক্রিকেটের খবর। এশিয়া কাপ টি20 টুর্নামেন্টে অংশ নিতে পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ নারী দল। টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিয়ে ভালো ফলাফল নিয়ে দেশে ফিরতে চায় সাম্মা বাহিনী। এশিয়া কাপে গ্রুপ বিতে স্বাগতিক চীন, নেপাল ও শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ। গ্রুপ বিতে একমাত্র শ্রীলঙ্কাকে শক্ত প্রতিপক্ষ মনে করছেন টাইগ্রেসরা। বাংলাদেশ সময় রাত 1টায় চীনের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগ্রেসরা। ফুটবলের খবর। সোমবার ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে 3বারের ফাইনালিস্ট শেখ জামালের মুখোমুখি হচ্ছে শেখ রাসেল ক্রীড়াচক্র। দুদলই জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল 5টায় শুরু হবে খেলা। ফেডারেশন কাপের শিরোপার লড়াইটা কাদের পক্ষে যাবে? সুসংগঠিত শেখ জামাল নাকি নবশক্তির শেখ রাসেল? শিরোপা ধরে রাখার মিশনে জামাল কি পারবে, নাকি প্রথমবার ফেড কাপে উঠেই বাজিমাত করবে শেখ রাসেল? এ যেন $1,000,000 প্রশ্ন। যুদ্ধের ময়দানে নামার আগে প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরে নিয়েছে দুদল। শেখ রাসেলের মূল অস্ত্র এমিলি মিঠুন লিঙ্কন। তাদের সাথে মানিয়ে নেওয়া বিদেশি রিক্রুট সানি, জনাবি, আবুল কাশেমও রয়েছে দারুণ ফর্মে। তবে কোচ মারুফুলের চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে উইঙ্গার জাহিদ হোসেনের অনুপস্থিতি। তার পরিবর্তে মাঠে দেখা যেতে পারে মিঠুনকে। এই চাপের মাঝে ফাইনালের বাড়তি চাপটা কি নিতে পারবে শেখ রাসেলের ফুটবলাররা? বারবার বলা হচ্ছে যে শেখ রাসেল ফার্স্ট টাইম ফাইনাল খেলছে, কিন্তু এই প্লেয়ারগুলো কিন্তু অনেকবার কিন্তু ফাইনাল খেলেছে, অনেক
অনেক ম্যাচে অনেক টিমের পক্ষে ফাইনাল খেলেছে, সেই হিসাবে তাদের কাছে ফাইনাল হিসেবে খুব একটা প্রেশার আমি মনে করি না তাদের উপরে আছে প্রেশার। সবকিছু ছাপিয়ে 4-2-3-1 ফরমেশনে বাজিমাত করতে চান কোচ মারুফুল হক। মাঠের খেলাটা যারা ভালো খেলবে তাদেরকে আগে রাখবো আমি, এবং সেই ধারাবাহিকতা আমার টিমের আছে, এবং যেভাবে আমরা খেলে আসছি পাসিং ফুটবল, সেটা যদি আবার আমরা খেলতে পারি তাহলে খুবই সহজ হবে ইনশাল্লাহ। দলের মূল স্ট্রাইকার এমিলি জানালেন, জয়ের জন্য প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করতে হবে। এতদিন যে কষ্ট করলাম এর উদযাপনটা কিন্তু আগামীকালকে ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার পরেই করতে চাই, আর সেটা আসলে অনেক কষ্টের একটা ব্যাপার, কারণ এখানে যেহেতু দুইটা টিমই ফাইনাল আসছে, ওরাও ভালো খেলে আসছে। আসলে এমন একটা ম্যাচ হবে যেখানে কিন্তু খুব কম সুযোগ আসবে, তো এই কম সুযোগের ভিতরে যে কেউ সুযোগ পেতে পারে। আমার মনে হয় আমি বা সেটা অন্য যে কেউ হতে পারে। আমার মনে হয় এই সুযোগগুলি আসলে সবাইকেই কাজে লাগাতে হবে। প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল। ফেডারেশন কাপের ফাইনাল যেন অভ্যাসে পরিণত হয়েছে। সেমিতে মুক্তিযোদ্ধা সংসদকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে ওঠে আফুসির দল। খেলছেন গতিময় ফুটবল, তবে বিদেশি নির্ভর শেখ জামালকে বেশ ভোগাতে পারে স্কোরার সান্ডের 2 হলুদ কার্ড। আমি আমার দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী। দল যদি ভালো না হতো তাহলে কি এ পর্যন্ত আসতে পারতাম? সানডে থাকলে ভালো হতো, তবে তার অনুপস্থিতিও ম্যাচ জয়ের সামর্থ্য রাখে আমার দল। জাতীয় দলের 8 খেলোয়াড় রয়েছে আমার স্কোয়াডে। শেষ হাসিটা কে হাসবে, দেশীয় কোচ মারুফুল হক নাকি আফুসি? উত্তরটা জানতে অপেক্ষা করতে হবে সোমবার ম্যাচ শেষ হবার আগ পর্যন্ত। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাধুলার খবর এখন এতটুকুই। অন্যান্য খবর জানতে ফিরে যাচ্ছি মহুয়ার কাছে। মহুয়া, আপনার কাছে আর কি কি খবর রয়েছে? রাজা বাংলাদেশের শুরুতে গরু মোটাতাজাকরণে ওষুধের ব্যবহার এ বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম। বেশ কিছু মতামত এসেছে। ডক্টর আলামিন একটি ভিন্ন ধরনের মতামত দিয়েছেন। তিনি বলেছেন, গরু বিক্রেতাদের বাধ্য করা হয় ওষুধ প্রয়োগ করতে, কারণ ক্রেতারা সবাই মোটা তাজা গরু চান। কুরবানির সময় তো একটু হোমরা চমড়া গরুর দিকে অনেকের আগ্রহ থাকে। যাই হোক, আরিফ যেটা বলছেন যে প্রতি বছর কোরবানি ঈদের সময় এই সমস্যাটার মুখোমুখি হতে হয়, যার কারণে মাসুম আর প্রসেনজিৎ বলছেন সচেতন হতে। যাই হোক, আজকে সেরা মতামতটি আপনাদের জানিয়ে দিই। সেরা মতামতটি হলো তানিমার পাঠানো মতামত। তিনি বলেছেন, ওদের বেশি লাভের লোভ খুব ক্ষতি ডেকে আনছে। তানিমা সহ যারা মতামত পাঠিয়েছেন সবাইকে ধন্যবাদ। বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ইয়াশ চোপড়া মারা গেছেন। তার বয়স হয়েছিল 80 বছর। রোববার মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তার মৃত্যু হয়। সম্প্রতি ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর ইয়াশ চোপড়াকে হাসপাতালে ভর্তি করা হয়। 1932 সালের 27 সেপ্টেম্বর জন্ম নেন ইয়াশ চোপড়া। 1959 সালে মুক্তি পায় তার পরিচালিত প্রথম ছবি ধুল কা ফুল। সবশেষ পরিচালিত ছবি জব তক হ্যায় জান আগামী 14 নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। গত সেপ্টেম্বরে চলচ্চিত্র নির্মাণ থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন প্রবীণ এই নির্মাতা। আজকে রাত 9টা বাংলাদেশ শেষ করব লুক্সেমবার্গের রাজপুত্রের বিয়ের অনুষ্ঠানে কিছু ছবি দেখিয়ে। তার আগে বিদায় নিচ্ছি আমরা দুজন। দেশ বিদেশের নানান খবর সহ রাত 9টায় বাংলাদেশ নিয়ে কাল আপনাদের সামনে আবারও হাজির হব। আর সব সময় সবশেষ সংবাদ জানতে আমাদের সাথেই থাকুন।